নমস্কার বন্ধুরা, প্রগতি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার নাম সন্দীপন এবং আজকে নিয়ে চলে এসেছি একটা অন্য বিষয় যার নাম কোয়ান্টাম ফিজিক্স। কোয়ান্টাম ফিজিক্স হলো বিশ্বের অন্যতম এবং কঠিনতম সাবজেক্টদের মধ্যে একটা। কোয়ান্টাম ফিজিক্সকে বোঝার জন্য অনেক বিজ্ঞানী এ নিয়ে নানা রকমভাবে গবেষণা করেছেন। তাদের মধ্যে অন্যতম বিজ্ঞানী রিচার্ড ফেমেন, উনি একটা কোটেশন বলে গেছিলেন কোয়ান্টাম ফিজিক্স সম্পর্কে। উনি বলে গিয়েছিলেন, কোয়ান্টাম ফিজিক্সকে বুঝেও মানুষ বুঝতে পারে না। এর কারণ হলো, উনি তো ইংলিশে বলে গেছিলেন, আমি বাংলায় বললাম। কারণ কোয়ান্টাম ফিজিক্সে গবেষণার মাধ্যমে নতুন নতুন পার্টিকেলস এবং এর নিয়ে নতুন নতুন তথ্য বেরিয়ে আসে এবং আজকের যুগেও কোয়ান্টাম ফিজিক্সকে নিয়ে অনেক প্রশ্ন আছে। তাই উনি এর সম্পর্কে এই কথাটা বলে গেছিলেন। তাই কোয়ান্টাম ফিজিক্সকে বোঝার জন্য আমাদেরকে যে প্রাইমারি জ্ঞানটা লাগবে সেটাই নিয়ে আজকে ক্লাস। তো বেসিক কনসেপ্ট অ্যাবাউট কোয়ান্টাম ফিজিক্সকে সাধারণভাবে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স। ক্লাসিক্যাল ফিজিক্স কি না, ক্লাসিক্যাল ফিজিক্স হলো যে সকল জিনিসগুলো আমরা সামনে দেখছি, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, আমরা খোলা চোখে আমরা দেখতে পাচ্ছি, খালি চোখে, সেই সকল জিনিসগুলোই ক্লাসিক্যাল ফিজিক্সের আন্ডারে পড়ে। যেমন ক্রিকেট খেলাতে আমরা দেখেছি, বলটাকে ব্যাট দিয়ে আঘাত করলে বলটা বাউন্ডারির বাইরে যায়। তো আমরা এই ক্লাসিক্যাল ফিজিক্সের অন্যতম সূত্র নিউটনের F=ma দ্বারা ওই বলটার উপর প্রযুক্ত বল নির্ণয় করতে পারি এবং বলটার মাস, অ্যাক্সিলারেশন সবই আমরা এই সূত্র দিয়ে নির্ণয় করতে পারবো। তো ক্লাসিক্যাল ফিজিক্সের নানা রকম সূত্র আছে, সেই সকল সূত্রগুলো দিয়ে আমরা এর মান নির্ণয় করতে পারবো। আর এর মান কী হবে, একটা নির্দিষ্টই থাকবে, মানে দুটো বা তিনটে অনির্দিষ্ট মান থাকবে না, একটা নির্দিষ্ট মান থাকবে। তাই ক্লাসিক্যাল ফিজিক্সকে সাধারণভাবে বলতে গেলে আমরা যে জিনিসগুলোকে চোখে দেখতে পাই, খালি চোখে দেখতে পাই, সেগুলোই ক্লাসিক্যাল ফিজিক্সের আন্ডারে পড়ে। এরপর যে ফিজিক্সটা আসে সেটার নাম হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স। কোয়ান্টাম একটা গ্রিক শব্দ, কোয়ান্টা থেকে এসেছে। কোয়ান্টাম মানেই হচ্ছে মাইক্রোস্কোপিক লেভেলে, মানে যে সকল জিনিসগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না। এবং আরেক দিকে আমরা বলতে পারি কোয়ান্টাম ফিজিক্সকে কী করে বোঝানো যায় না, এদের মান অনির্দিষ্ট থাকে না। আমরা জানি আগেকার যুগে বলা হতো যে অ্যাটমই হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম কণা। কিন্তু আমরা তো ইতিহাস বাকিরা জানি যে পরবর্তীকালে ভবিষ্যতে আমরা জানতে পেরেছি অ্যাটমের মধ্যেও আরও পার্টিকেলস আছে যার নাম হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে কী থাকে, নিউট্রন থাকে, প্রোটন থাকে এবং চারদিকে অ্যাটমের চারদিকে কক্ষে ঘুরে ইলেকট্রন। কিন্তু এখন আধুনিক ফিজিক্সেও জানা গেছে যে এর থেকেও ছোট একটা কণা থাকে যার নাম হচ্ছে কোয়ার্ক, যেটা নিউট্রন, প্রোটন, ইলেকট্রনের মধ্যে থাকে না। একটা যন্ত্র আছে যার নাম হচ্ছে পার্টিকেল এক্সিলেটর। না, এর মাধ্যমে কী হয়, বিভিন্ন ধরনের কোণার মধ্যে সংঘর্ষ বা কলিশন করা হয়। এই কলিশনের ফলে দেখা গেছে যে ওই কণাগুলোর থেকে আবার ক্ষুদ্র ক্ষুদ্র নতুন নতুন পার্টিকেলস তৈরি হচ্ছে এবং এরকমই অসংখ্য ধরনের আরও কণা সৃষ্টি হচ্ছে। আর এই কণাগুলোকে শ্রেণীবিন্যাস করা হয়েছিল, এবং এদের ধর্মটাকে বুঝে না, কীরকম ধর্ম, ফিল্ড, ইলেকট্রিক, মাস, লাইফ টাইম, এই সকল ধর্মগুলোর থেকে এদের শ্রেণীবিন্যাস করা হয়েছিল। তো আগে সেই শ্রেণীবিন্যাসটাকে আমাদেরকে জেনে নিতে হবে। না, পার্টিকেলকে দুভাগে ভাগ করা হয়, ফার্মিয়ন অ্যান্ড বোসন। তাদের মধ্যে ফার্মিয়নটা কি আর বোসনটা কি আমাদেরকে জানতে হবে। ফার্মিয়ন কী করে, পার্টিকেলসের মাধ্যমে কোনো বস্তুর আকার নির্ণয় করে। যেমন আমরা পেন্সিল দেখছি,
আমরা চেয়ার দেখছি, তার আকারটাকে এই ফার্মিয়ন নির্ণয় করে, ঠিক তো? তার মানে আমরা একদিক থেকে এখান থেকে বোঝা গেল যে কোয়ান্টাম ফিজিক্সের মাধ্যমে ক্লাসিক্যাল ফিজিক্সেরটা তৈরি হচ্ছে। না আমরা খালি চোখে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো তো পার্টিকেলস নিয়ে গঠিত, ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে তো এত বড় কণা একটা বস্তু তৈরি হয়েছে। তাই বলতে পারি কোয়ান্টাম ফিজিক্স রিলেট করে কাকে? ক্লাসিক্যাল ফিজিক্সকে। কিন্তু দুজনকারই ধর্মটা আর বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা, সেটা আমরা পরবর্তীকালে আরও বুঝতে পারবো। এরপরে আসে বোসন। বোসন হচ্ছে একটা, ভেবে না, আমি পার্টিকেলকে যদি দুটো ভাগে ভাগ করি তো ফার্মিয়ন আর বোসনের মধ্যে বোসনটা কী নির্ণয় করে না, ফার্মিয়ন থেকে গঠিত যে স্ট্রাকচারটা তার মধ্যে কী রকম ফান্ডামেন্টাল ফোর্স বা সেই কণাগুলো কীভাবে কাজ করবে সেটা নির্ণয় করে এই বোসন। বোসন পার্টিকেলের ধর্ম এবং কাজটা এবং এর মধ্যে যে বল ক্রিয়া করবে সেটাকে নির্দিষ্ট করে এই বোসন, ঠিক তো? তার আগে আমাদেরকে চিনতে হবে ফার্মিয়নের ভাগ কী কী। ফার্মিয়নের দুটো ভাগ, কোয়ার্ক আর লেপটনস। কোয়ার্ক কি না, কোয়ার্ক থেকে একটা জিনিস বলে দিচ্ছি। কোয়ার্ক তো আমরা জানলাম ক্ষুদ্রতম কণা, যেটা নিউট্রন, ইলেকট্রন, প্রোটনের মধ্যে থাকে। তো কোয়ার্ক নিজে একটা আনস্টেবল কণা। এ কী করে না, এ অনেকগুলি কোয়ার্ক একত্রিত হয়ে বা ইন্টারেক্ট হয়ে হাইড্রোয়েন তৈরি করে। হাইড্রোয়ন, এটা হচ্ছে হাইড্রোয়ন, তার নাম হাইড্রোয়ন। হাইড্রোয়নকে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? বেরিয়াম আর মেসন। বেরিয়াম কি না, বেরিয়াম হচ্ছে মেড উইথ 3 কোয়ার্ক। না, বেরিয়ামটা 3টা কোয়ার্ককে নিয়ে গঠিত। এই বেরিয়াম কী সৃষ্টি করেছে? প্রোটন আর নিউট্রন। বেরিয়াম থেকেই তাহলে প্রোটন নিউট্রন তৈরি হয়েছে। না, বেরিয়ামের মধ্যে একটা স্ট্রাকচার আছে। এবারে প্রোটন নিউট্রনকে বোঝাবো তার আগে একটা জিনিস বুঝে নিতে, কোয়ার্কের ভাগটাকে। কোয়ার্ককে 6টা ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে এটা না, এই দুটো ভাগ নয়, বেরিয়ামকে 6টা ভাগে ভাগ করা হয়েছে। আপ, ডাউন, চার্ম, স্ট্রেঞ্জ, টপ, বটম। না, ম্যাক্সিমাম পার্টিকেলস চার্ম, স্ট্রেঞ্জ, টপ, বটম এই 4টা বৈশিষ্ট্য নিয়ে গঠিত। কিন্তু আপ ডাউন এগুলো প্রোটন আর নিউট্রনের ক্ষেত্রেই দেখা যায়। না, প্রোটন দুটো আপ এবং ডাউন কণা নিয়ে গঠিত, যেখানে নিউট্রন দুটো ডাউন এবং আপ নিয়ে। ম্যাক্সিমাম এই দুটোই, এটার মধ্যেই আপ ডাউনের স্ট্রাকচারটা দেখা যায়। জেনারেলি স্ট্রেঞ্জ, টপ, বটম এবং চার্ম এগুলো ম্যাক্সিমাম পার্টিকেলসের ক্ষেত্রে এগুলোই দেখা যায়, ঠিক। এরপরে আসছি বোসন। আমি আগেই বললাম বোসন হচ্ছে পার্টিকেলসের মধ্যে যে ধর্মটা বা বলটা, তার নির্ণয়, বলটা হবে তার কীভাবে সেটা কাজ করবে সেটা নির্ণয় করে এই বোসন। বোসনকে 4টে ভাগে ভাগ করা হয়েছে: ফোটন, ডাব্লুজেড বোসন, গ্লুটন এবং গ্র্যাভিটন। আমরা জানি আগেই ধারণা হতো যে ইলেকট্রিক ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্স দুটো আলাদা আলাদা, কিন্তু এখনকার টাইমে আমরা এটাকে একত্রে ধরে এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। না, চুম্বকের মধ্যে আমরা দেখেছি যে আমরা দেখি দুটো সমমেরু বিকর্ষণ করে এবং দুটো বিষমমেরু আকর্ষণ করে। না, এটা হচ্ছে ফোটনের জন্যই। একটা সিম্পল ম্যাটার, যদি আমরা দেখছি ইলেকট্রিক কোনো বস্তুর মধ্যে আমরা দেখছি আজ কারেন্ট কাজ করছে, তো এর কারণ হলো ফোটন। যদি ফোটন না থাকতো তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটাও কাজ করতো না, এই ফোটনটাই কারণ। এবারে ডাব্লুজেড বোসন। আমরা জানি অ্যাটমের মধ্যে যে ফোর্সেস থাকে তার মধ্যে দুটো ফোর্স হলো, একটা হলো উইক নিউক্লিয়ার ফোর্স এবং স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। উইক নিউক্লিয়ার ফোর্স কণাগুলোকে যেভাবে আটকে রাখে সেটাকেই বলা হয় ডাব্লুজেড বোসন। গ্লুটনটা ঠিক এর বিপরীত। স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বিভিন্ন কণাগুলোকে নিজের কাছে আটকে রাখে, তো এটাকে বলা হয় গ্লুটন। এবারে গ্র্যাভিটন।
গ্র্যাভিটনের সম্পর্কে এখনও ভালোভাবে কোনো ধারণা পাওয়া যায়নি। এটাকে একটা হাইপোথেটিক্যাল থিওরাম বলেই ধরা হয়। তাই এর সম্পর্কে বেশি কিছু জানা যায়নি, কারণ গ্র্যাভিটন থেকে বলা হয় গ্র্যাভিটির কী করে সৃষ্টি করা যায় সেটাকে জানা যাবে, কিন্তু এটা এখনও পর্যন্ত এটার সুস্পষ্ট ধারণা এখনও জানা যায়নি। তাই গ্র্যাভিটন সম্পর্কে বলা না, এটা একটা হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন হয়ে যাবে। এরপরে আমরা যে ছকটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় কোয়ান্টাম ফিজিক্সের এলিমেন্টারি পার্টিকেলের। তো এটাকে বলা হয় কোয়ান্টাম ফিজিক্সের এলিমেন্টারি পার্টিকেলের ছক, যেটার মাধ্যমে ভালো করে বলা আছে যে ফার্মিয়ন এবং বোসন এবং তাদের ভাগগুলা দেওয়া আছে। আমি একটা জিনিস সম্পর্কে বলিনি, যেটা হচ্ছে লেপটনস কি করে, এক মিনিট। এই লেপটনসের আন্ডারে কি পড়ে না, ইলেকট্রন, মিয়ন, টাও, তারপরে টাও নিউট্রিনো, ইলেকট্রন নিউট্রিনো, এগুলাকে গঠন করে লেপটনস। ঠিক, এই লেপটনস এটা সাহায্য করে। এর মধ্যে যেটা নিয়ে এখনও পর্যন্ত আলোচনা করা হয়নি সেটা হচ্ছে হিগস বোসনকে গড পার্টিকেলও বলা হয়। এটা একটা গল্প আছে যেটা ভালো করে বলছি। তো হিগস বোসনকে বলা হয় গড পার্টিকেল। এবারে গড পার্টিকেল কেন বলা হয় আমি বলছি। আমরা জানি ভগবান পৃথিবী এই গোটা বিশ্বব্রহ্মাণ্ডে জীবন সৃষ্টি করেছিল। তো এর আগে, এই গল্পটা বলার আগে একটা জিনিস বলে দিই, গড পার্টিকেল কেন বলা হয়, কারণ আছে যে এটা প্রত্যেকটি পদার্থের মধ্যে ভর প্রদান করে। প্রত্যেকটা পদার্থের মধ্যে ভর আছে, এর কারণ হচ্ছে হিগস বোসন পার্টিকেল। এই হিগস বোসনের জন্যই আমরা প্রতিটা পদার্থের মধ্যে ভর পেয়েছি, এবং জীবন গঠনের জন্য অন্যতম পার্টিকেলসের মধ্যে হিগস বোসনটাই মেন। এই হিগস বোসনকে তৈরি করা হয় কোথায়, এলএইচসিতে। এটা নিয়ে আলোচনা চলছে বিজ্ঞানীদের মধ্যে, এবং কিছু পরিমাণ তৈরিও করা হয়েছে। এলএইচসি হচ্ছে লার্জ হ্যাড্রন কলাইডার। এর মাধ্যমে বিভিন্ন রেসের মাধ্যমে, বিভিন্ন লেজারের মাধ্যমে নতুন নতুন পার্টিকেলসের খোঁজ, এবং পার্টিকেলসের মাধ্যমে, যেমন অ্যান্টিম্যাটার, এরপরে আমি অ্যান্টিম্যাটারটাও বোঝাচ্ছি। তো যে গল্পটা বলছিলাম, গড পার্টিকেল কি, ভগবান যখন জীবন সৃষ্টি করেছিল, বলা হয় ফিজিক্সের ক্ষেত্রে একটা গডের থিওরিও আছে না, ভগবান জীবন সৃষ্টি করেছে না, তো ভগবান দুটো পার্টিকেল সৃষ্টি করেছিল, দুটো ম্যাটার সৃষ্টি করেছিল। ম্যাটারকে দুটো ভাগে ভাগ করেছিল। যেমন প্রত্যেকটা জিনিসের খারাপ দিক আছে না, ম্যাটারকে তৈরি করেছিল। ম্যাটারকে যেমন প্রত্যেকটা জিনিসের খারাপ, যেমন আমাদের রাক্ষস আছে এবং দেবগণ আছে, দেবরা আছে, তেমনি ম্যাটারের দুটো ভাগ আছে, রেগুলার ম্যাটার এবং অ্যান্টিম্যাটার। রেগুলার এবং অ্যান্টিম্যাটার। তো যেমন আমরা জানি ইলেকট্রনের ক্ষেত্রে অ্যান্টিম্যাটার হচ্ছে পজিট্রন, তেমনি প্রত্যেকটার ক্ষেত্রে একটা অ্যান্টিম্যাটার থাকেই। তো বিজ্ঞানী হাইজেনবার্গ বলে গেছিলেন যে প্রত্যেকটা পার্টিকেল একক সময় দুটো বা একাধিক স্থানে অবস্থান করতে পারে না, একক সময় একটা পার্টিকেল এক বা একাধিক স্থানে অবস্থান করতে পারে, ইনি এটা বলেছিলেন। তাই প্রত্যেকটা যেমন রেগুলার ম্যাটার আছে, তার অ্যান্টিম্যাটারও আছে, এবং বলা হয়
যখন রেগুলার এবং অ্যান্টি ম্যাটারের মধ্যে কলিশন হয় তখন প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। এটা এবং নষ্ট হয়ে যায় কোনগুলো না, অ্যান্টি ম্যাটারটাই নষ্ট হয়ে যায় বেশি পরিমাণে। এবং আমাদের জেনারেলি অ্যান্টি ম্যাটারের সংখ্যাটা আমাদের বায়ুমণ্ডলের ম্যাগনেটোস্ফিয়ারের উপরের স্তরে দেখা যায় অ্যান্টি ম্যাটার, এবং অ্যান্টি ম্যাটার নিয়েও এখনও নানা রকম পরীক্ষা চলছে এবং আমরা অ্যান্টি ম্যাটার তৈরি করতেও সক্ষম হয়েছি। ওটাও কোথায় না, লার্জ হ্যাড্রন কলাইডারে। লার্জ হ্যাড্রন কলাইডারে আমরা অ্যান্টি ম্যাটার প্রায় 1 ন্যানোগ্রামের মতন তৈরি করেছি। মানে 1 গ্রাম তৈরি করতে করতে আমাদের 100 থেকে 200 বছর লেগে যাবে। তো এত পরিমাণ আমরা বিপুল পরিমাণ তৈরি করতে পারবো না। এবং বলা হয় 1 ন্যানোগ্রাম অ্যান্টি ম্যাটার তৈরি করতেই 26 লক্ষ বিলিয়ন এনার্জি, কিলোওয়াট এনার্জি লেগেছিল। তো আর অ্যান্টি ম্যাটার থেকে তার থেকে খুব কম পরিমাণেই এনার্জি পাওয়া যাবে। যদি 26 লক্ষ বিলিয়ন কিলোওয়াট এনার্জি লাগে, তার মানে এর থেকে এনার্জি পাওয়া যাবে প্রায় ধরে নেওয়া যাবে 60,000 থেকে 1 লক্ষ বিলিয়ন কিলোওয়াট এনার্জি। কিন্তু এর কাজ আছে কি না, চিকিৎসা বিজ্ঞানে এবং রকেটকে দ্রুত গতিতে কোনো গ্রহ এবং দূর পর্যন্ত পাঠানোর জন্যে এই অ্যান্টি ম্যাটারের প্রয়োজন হতে পারে। তার জন্য অ্যান্টি ম্যাটার নিয়ে বৈজ্ঞানিকরা এত উৎসাহিত আছেন। এরপরে যে বিষয়টা হচ্ছে, আমরা জানি ক্লাসিক্যাল ফিজিক্সে আমরা জানি পার্টিকেলস দুটো স্টেট জানি আমরা, এটা হচ্ছে পার্টিকেল এবং ওয়েভ। কিন্তু কোয়ান্টাম ফিজিক্সের ক্ষেত্রে ওয়েভ আর পার্টিকেল একসঙ্গে থাকে। কোয়ান্টাম ফিজিক্সের ক্ষেত্রে ওয়েভ এবং পার্টিকেল একসাথে থাকে, এটাকে বলা হয় ওয়েভ ফাংশন। না, বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, একটা ধারণা দেওয়া হয়েছে যে আমরা কোনো জিনিসটার ভাবো, কোনো জিনিসটার একটা বোম ফাটবে। একটা বোম ফাটতে পারে, তার নিশ্চয়তা একটা হ্যাঁ বা না থাকে। প্রিমিচুয়েশন কম্বিনেশন আমরা জানি, পড়েওছি। প্রিমিচুয়েশন কম্বিনেশন মানে কি, হ্যাঁ বা না। যদি বোমটা ফাটে তার একটা পরিণাম আছে, যদি বোমটা না ফাটে তার একটা পরিণাম আছে। এমনি একজন বিখ্যাত বিজ্ঞানীর এক্সপেরিমেন্ট আছে যার নাম হচ্ছে স্ক্রডিঙ্গার ক্যাট এক্সপেরিমেন্ট। পরের পার্টে যখন কোয়ান্টাম ফিজিক্সের পরের পার্টে যখন আনবো, তখন এই স্ক্রডিঙ্গার ক্যাট এক্সপেরিমেন্ট নিয়ে বলবো, এবং ফাদার অফ দ্য কোয়ান্টাম ফিজিক্স মানে ম্যাক্স প্লাঙ্ক নিয়েও বিভিন্ন জিনিস বলবো। কোয়ান্টাম ফিজিক্স বিষয়টা খুব সুন্দর। স্ক্রডিঙ্গার ক্যাট এক্সপেরিমেন্টের বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি না। আজকে যেটা বলছিলাম যে একটা বোম ফাটবে, তার একটা অনিশ্চয়তা আছে। তেমনি কোয়ান্টাম ফিজিক্সেরও একটা মধ্যে কোনো ঘটনা ঘটবে, আমরা কোনো জিনিসটার রিয়ালিটি জানার জন্যে তার একটা ফাংশন আছে। যখন আমরা রিয়ালিটিটাকে চোখের সামনে দেখছি, তখন ওর মধ্যে থেকে ওয়েভ ফাংশনটার কলিশন ঘটে এবং ওটাকে আমরা বাস্তব রূপে দেখতে পাই। এটা মাথায় ঢুকলো না, এটা পরের দিন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। কারণ কোয়ান্টাম ফিজিক্সের ক্লাসিক্যাল ফিজিক্সের ধারণাটা যেখানে শেষ হয়, কোয়ান্টাম ফিজিক্সের ধারণাটা সেখান থেকে শুরু হয়। কোয়ান্টাম ফিজিক্সের আসলে আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ডটা আছে তার 74%ই হচ্ছে ডার্ক এনার্জি দিয়ে তৈরি, এবং ডার্ক ম্যাটার হচ্ছে তার মধ্যে প্রায় 14%-এর মতন, 22 থেকে 14%-এর মতন, এবং বাকিটা যেটা আছে সেটাই হচ্ছে আমরা নানা রকম যে জিনিসগুলো দেখছি সেগুলো, গ্রহ নক্ষত্র নানা রকম জিনিস নিয়ে গঠিত। তো কোয়ান্টাম ফিজিক্সের ব্যাপারটা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করবেন এবং নিচে কমেন্ট করবেন। পরের টপিকটা নিয়ে সাজেশন দিতে পারেন, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।